11 দলীয় জোট ভাঙার সবচেয়ে বড় সুবিধাভোগী এখন বিএনপি। ভোট যাবে কোথায়? ইসলামপন্থী ভোট বিভক্ত হলে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে একটা প্যাটার্ন পাওয়া যায়। বাংলাদেশের রাজনীতিতে কোনো জোট ভাঙা মানেই একটা দল হাহুতাশ কিংবা অদৃশ্য চাপ অনুভব করবে, আর অন্য দল চুপচাপ সেটা উপভোগ করবে, সেই সাথে জোট ভাঙার সুবিধাও ভোগ করবে। সম্প্রতি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে যাওয়ার ঘটনাটাও ঠিক তেমনই। আর এই প্রেক্ষাপটে উঠছে নানান প্রশ্ন, যেমন 11 দলীয় জোট কি? এটা কি শুধু ইসলামপন্থীদের ভেতরের ঝামেলা, নাকি এর প্রভাব পড়বে জাতীয় নির্বাচনের ফলাফলেও? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এতে কার লাভ আর কার ক্ষতি হলো? আর এসবের ফলে ভোটের সমীকরণে কি বিএনপি আরেক ধাপ এগিয়ে গেল? প্রথমে বুঝে নিই এই 11 দলীয় জোটটা কি ছিল। এই জোট কিন্তু হঠাৎ করে তৈরি হয়নি। প্রায় 9 মাস আগে ওয়ান বক্স পলিসি, অর্থাৎ ইসলামপন্থীদের ভোট এক জায়গায় আনার স্বপ্ন নিয়ে এর যাত্রা শুরু হয়। আইডিয়াটা ছিল খুব সোজা, ভোট ভাগ না করে একত্রে লড়াই করা। শুরুতে ছিল জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাকপা, বিডিপি সহ মোট 8টি দল, যাদের মূল দাবি ছিল পিআর পদ্ধতিতে নির্বাচন, নির্বাচনের আগে সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই যুগপৎ আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় নির্বাচনী জোটে। মনোনয়নপত্র জমার একেবারে শেষ মুহূর্তে এই জোটে নতুন করে যুক্ত হয় এনসিপি, এলডিপি ও এবি পার্টি। কিন্তু মজার বিষয় হচ্ছে, পুরনো একটা থিওরি আছে, জোট যত বড় হয় ভাঙার সংখ্যাও তত বেশি থাকে, কারণ তখন আদর্শের চেয়েও বড় হয়ে যায় কে কয়টা আসন পাবে। এখন কথা হচ্ছে, নির্বাচনের আগ মুহূর্তে হঠাৎ ইসলামী আন্দোলন কেন সরে দাঁড়ালো? বাহ্যিকভাবে আসন ভাগাভাগি নিয়ে ঝামেলা মনে হলেও এর পেছনে রয়েছে আরো কিছু কারণ। জামায়াত যেখানে ইসলামী আন্দোলনকে প্রায় 40টি আসন ছাড় দিতে চেয়েছিল, সেখানে ইসলামী আন্দোলনের দাবি ছিল অন্তত 50টি, এমনকি 150-র বেশি আসন নিয়ে দর কষাকষিও চলছিল তাদের মধ্যে। সবশেষ জামায়াত সহ 10 দল 253টি আসনে সমঝোতার ঘোষণা দেয়, কিন্তু সেখানে ইসলামী আন্দোলন ছিল না। আর ঠিক এর পরদিনই সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান স্পষ্ট ভাষায় জানান, তারা আর এই জোটে থাকছেন না এবং 268 আসনে তারা এককভাবে নির্বাচন করবেন। কিন্তু এখানেই গল্প শেষ নয়, কারণ শুধু আসনের হিসাব হলে শেষ মুহূর্তে বসে আবার হয়তো তাদের মধ্যে সমঝোতা হতো, কিন্তু এখানে সমস্যা ছিল আরো গভীরে। আর সেটা হলো, ইসলামী আন্দোলনের মূল আপত্তি ছিল আরো কিছু জায়গায়। আর সেগুলো হলো, প্রথমত, গাজী আতাউর রহমান জানান, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন, নির্বাচনের পরে বিএনপির সঙ্গে জাতীয় সরকার গঠনের চিন্তা আছে। আর এই কথাটাতেই আপত্তি ইসলামী আন্দোলনের। তাদের প্রশ্ন হলো, যদি আগে থেকে এই ক্ষমতা ভাগাভাগির কথা ঠিক হয়ে যায়, তাহলে এই নির্বাচনটা আসলে লড়াই নাকি শুধু সাজানো নির্বাচন? এরপর তারা অভিযোগ করেন, শরিয়া আইন নিয়ে জামায়াতের অস্পষ্ট অবস্থান। যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল অভিযোগ, জামায়াত ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবে না, বরং প্রচলিত রাষ্ট্রীয় আইনেই দেশ চালাবে তারা। ইসলামী আন্দোলনের দৃষ্টিতে এটা ইসলামের মৌলিক নীতির প্রশ্নে আপোষ, আর এই অস্পষ্টতা তারা গ্রহণ করতে পারেনি। এছাড়াও তারা বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতার রাজনীতি নয়, বরং আদর্শের রাজনীতি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন কথা হলো, জামায়াত কি করতে চাইছে? এখানে একটা গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আছে। জামায়াতে ইসলামী বহু বছর ধরে একটা ইমেজ বয়ে বেড়াচ্ছে। প্রথমত, জামায়াত মানেই শরিয়াহ রাষ্ট্র, জামায়াত মানেই হার্ড লাইন। কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশের ভোটারদের বড় একটা অংশ এখন হার্ড আইডিওলজির রাজনীতি চায় না।
জামায়াত হয়তো বুঝতে পারছে ক্ষমতার কাছাকাছি যেতে হলে তাদের নিজেদেরকেও মডার্ন, সফট, নেগোশিয়েবল দেখাতে হবে। এ জায়গায় ইসলামী আন্দোলনের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হওয়াটা খুব স্বাভাবিক নয়। কিন্তু এতে জামায়াত কি পিছিয়ে গেল? সোজা উত্তর হ্যাঁ, কিছুটা তো পিছিয়ে গেলই। কারণ ইসলামী আন্দোলন কোনো ছোট দল নয়। দক্ষিণাঞ্চলে তাদের বাস্তব ভোট ব্যাংক আছে, সংগঠন আছে, মাঠে কর্মীও আছে। তারা বেরিয়ে যাওয়ায় ইসলামপন্থীদের ভোট এক বাক্সে থাকার সম্ভাবনাটা ভেঙে গেল। এখন একটা প্রশ্ন আপনাদের করি, ইসলামপন্থীদের ভোট যদি এক জায়গায় না থাকে, এই ভোট যাবে কোথায়? এখানে একটা জিনিস খুব পরিষ্কার, 11 দলীয় জোট ভাঙার সবচেয়ে বড় সুবিধাভোগী এখন বিএনপি। এটা কোনো মতামত না, বরং এটাই রাজনৈতিক বাস্তবতা। ইসলামপন্থী ভোট বিভক্ত হলে বিএনপি স্বাভাবিক বিকল্প। কারণ বাংলাদেশের নির্বাচনী ইতিহাস দেখলে একটা প্যাটার্ন পাওয়া যায়, জামায়াত বা কট্টর ইসলামপন্থী দল শক্তিশালী না হলে তাদের ভোটের বড় একটা অংশ শেষ পর্যন্ত যায় বিএনপির দিকে। কারণ বিএনপি ইসলাম বিরোধী ইমেজ বহন করে না, আবার হার্ডলাইন রাষ্ট্রীয় ধর্মীয় রাষ্ট্রের কথাও বলে না। এটাকে বলে অ্যাকসেপ্টেবল মিডল গ্রাউন্ড পার্টি, অর্থাৎ এমন একটি দল যেটা দুই বিপরীত ধারার মাঝখানে দাঁড়িয়ে সব পক্ষের কাছে গ্রহণযোগ্য। এখানে সব পক্ষ মানে আন্তর্জাতিক মহল, রাষ্ট্রীয় শক্তি কেন্দ্র, মধ্যবিত্ত ভোটার, এমনকি প্রতিদ্বন্দ্বী দলগুলো সবাই মনে করে এদের সঙ্গে কাজ করা যায়। নির্বাচনী সমীকরণে বিএনপি এগিয়ে থাকার আরেকটি বড় কারণ হলো তারা এখন জোট ভাঙনের বাইরে দাঁড়িয়ে আছে। অর্থাৎ যখন ইসলামপন্থী দলগুলো আসন নিয়ে ঝগড়া করছে, এমনকি কে কাকে ব্যবহার করছে সেই প্রশ্ন উঠছে, বিএনপি তখন নিজেদের সংগঠন রিঅ্যাক্টিভ নয় বরং স্ট্র্যাটেজিক রাখছে। ভোটারদের কাছে এটা একটা বড় প্লাস পয়েন্ট, কারণ মানুষ এখন চিৎকার করার রাজনীতির চেয়ে স্থিতিশীল বিকল্প খোঁজে। তাছাড়া বিএনপির মাঠের সংগঠন এখনো তুলনামূলকভাবে শক্ত, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। ইউনিয়ন, উপজেলা, জেলা, এই 3 স্তরে এখনো সবচেয়ে বিস্তৃত কাঠামো রয়েছে বিএনপিরই। ইসলামী আন্দোলনের মতো দলগুলোর আদর্শিক কর্মী আছে, কিন্তু দেশব্যাপী ইলেকশন মেশিন নেই। জোট ভাঙলে যেটা হয়, ভোটারও নিরাপদ ছাতার নিচে যেতে চায়। বাংলাদেশে সেই ছাতাটা হয়তো এখন বিএনপি। তাছাড়া বিএনপি এখন কমিটেড কিন্তু ফ্লেক্সিবল অবস্থানে, অর্থাৎ বিএনপি এখন এমন অবস্থানে আছে যেখানে তারা প্রকাশ্যে কোনো দলকে গিলে ফেলতে চায় না, আবার দরজাও বন্ধ করে না। এই কৌশলটাই ইসলামপন্থী ভোটারদের জন্য আকর্ষণীয়, কারণ তারা জানে বিএনপির সাথে গেলে তারা একেবারে হারিয়ে যাবে না, আবার আদর্শ পুরোপুরি বিক্রি করতে হবে না।